আমারই ভুল সমৃদ্ধি, আমার ভুল। আমার আসলে উচিতই হয়নি তোমাকে এ প্রাসাদে নিয়ে আসা। রাজিমা, আপনি এত উতলা হচ্ছেন কেন? এই তো সবে আমার বিবাহের প্রস্তাব এসেছে এবং এখনো আমি এই প্রস্তাবে সম্মত হইনি। আর তাছাড়া খুব শীঘ্রই আমার বিবাহেরও সম্ভাবনা নেই। সমৃদ্ধি, তুমি জানো না এ প্রাসাদের রাজনীতি। এ প্রাসাদে জানো তুমি যে কোনো কিছু ঘটে যেতে পারে। যাই ঘটুক না কেন রাজিমা, সবাই মিলে যদি শান্ত হয়ে ভাবি তবে একটা না একটা পথ বেরোবেই। কোন পথের কথা ভাবছো তুমি সমৃদ্ধি? তুমি জানো ত্রিজটা দেবী গোদাবরী আমাকে আঘাত করার জন্য তোমার জীবন সংশয় করে দিতে পারে। খনা আর প্রধানমন্ত্রী মশাই তো রাজকুমারের সাথে কথা বলতে গেছে। একটা পথ ওনারা নিশ্চয়ই খুঁজে বের করবেন। রাজিমা, রাজিমা, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন তো? কুমারের সঙ্গে সমৃদ্ধির বিবাহ হলে ওরা দুজনেই সুখী থাকবে, দেখবেন। ঐশিকা, তুমি কবে বুঝতে পারবে বলো তো কে তোমার শত্রু আর কে তোমার মিত্র? রাজিমা, আমি কিন্তু তেমন কিছু ভেবে কথা বলিনি। ঐশিকা, সমৃদ্ধি আর মহানামার বিবাহ দেওয়া হচ্ছে তাদের সুখ শান্তি কামনা করে নয়, এটা বোঝার চেষ্টা করো। আমাকে ক্ষমা করুন রাজিমা, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না কেন আপনি এভাবে। আসলে আমার মা তো রাজিমার বড় বোন, তাই আমার বাবা মার অনুমতি ছাড়াই এই ধরনের সিদ্ধান্তে অনেক ব্যক্তিগত প্রশ্ন উঠতে পারে। সে কারণেই রাজিমা এত উদ্বিগ্ন হয়ে পড়ছেন। তাহলে তো একটাই উপায় আছে। কি উপায়? আমি না হয় মহারাজের সাথে একবার কথা বলবো। তেমন হলে তো প্রথাগত প্রস্তাব সমৃদ্ধির রাজ্যে ওর বাবার কাছে পাঠানোই যেতে পারে। তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। ঠিক আছে, আপনি রাজিমাকে এই বিষয়ে একটু ভাবার সময় দিন, তারপর না হয় একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ রাজিমা, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আমরা তো সবাই আছি, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। আমি এখন চলি। রাজিমা, রানীমা কিন্তু পুরো বিষয়টা অত্যন্ত সাদাভাবে দেখছেন, তাই এই বিষয়ে ওর দোষ ধরাটা একদমই ঠিক হবে না। আপনি পুরো বিষয়টা একটু শান্তভাবে বিবেচনা করুন। সবই বুঝতে পারছি সমৃদ্ধি, কিন্তু একটা কথা কিছুতেই আমি মেনে নিতে পারছি না। ত্রিজটা দেবী গোদাবরীর এত বড় সাহস হয় কি করে তোমাকে বিপদে ফেলার? রাজিমা, ওরা যা চাইছেন সেটাই যে করতে পারবেন এমন নিশ্চয়তা কে দিচ্ছে? এত সহজে কিন্তু পুরো খেলাটা ওদের হাতে ছেড়ে দেওয়া যায় না। ভরসা রাখুন, একটা ব্যবস্থা ঠিক হবে। এসো যশোদা, একটা সুসংবাদ দেবো বলে তোমাকে এখানে ডেকে নিয়ে এলাম। বলুন। আমরা মহানামার সঙ্গে সমৃদ্ধির বিবাহ দেব স্থির করেছি, আর সুসংবাদটা হলো মহানামাও এই বিবাহে সম্মত হয়েছে। বাহ, ভালো তো। কি ব্যাপার বলো তো? তোমাকে এত বড় একটা সুসংবাদ দিলাম, কিন্তু তুমি তেমন খুশি নও বলে মনে হচ্ছে। আমার খুশি হওয়া বা না হওয়াতে কি এসে যায় রাজুদি? বুঝলাম, তুমি বোধহয় এখনো আমার উপর ক্ষুব্ধ হয়ে আছো। দেখো যশোধরা, আমি চাই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আবার একত্রিত হয়ে থাকতে। তাই আমি যদি কোনোভাবে তোমাকে আঘাত করে থাকি তাহলে তুমি আমায়। ছি ছি রাজুদি, এ আপনি কি বলছেন? দিদি, আমায় ডেকেছিলে? হ্যাঁ মহানামা, আমি তোমার বিবাহের সমস্ত প্রস্তুতি এখনই শুরু করে দিতে চাই, তাই তোমার সঙ্গে কিছু কথা আছে। কিন্তু প্রস্তুতিতে আমার কি প্রয়োজন? দেখেছো যশোধরা, যার বিবাহ তাকে কিছুই বলা যাবে না। ভাই দাদা, শেষ পর্যন্ত তুমি বিবাহে মত দিলে, এটা কিন্তু সত্যি খুব আনন্দের। হ্যাঁ, এতদিন ধরে দিদিরা বলছিলেন
তাই এবার আর না করলাম না। বেশ করেছো। প্রাসাদে আবার একটা উৎসব হবে, সবাই কত আনন্দ করবে, এটা কিন্তু ভাবতেও ভালো লাগছে। মহানামা, তোমার বিবাহ নিয়ে আমার মনে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, আমি জানি তোমারও রয়েছে। তাই দিদি, তোমরা যে আমার বিবাহ নিয়ে এতটা উৎসাহিত, এতে আমার খুব ভালো লাগছে। কিন্তু তোমরা কি নিশ্চিত এই বিবাহটা হবেই? এ কথা কেন বলছো? তেমন কিছু ঘটেছে নাকি? রাজিমা একেবারেই এই বিবাহে সম্মত নন। তিনি বহু উপায়ে বিবাহটিকে রদ করার চেষ্টা করছেন। না না, এ তো একেবারেই মেনে নেওয়া যায় না। রাজিমাকে বোঝানো উচিত যে সমৃদ্ধি তো ভাগ্যবতী, যে ভাইদাদা নিজে তাকে বিবাহ করতে সম্মত দিচ্ছেন। কিন্তু এ কথা কে কাকে বোঝাবে যশোধরা? প্রাসাদে এমন ভিন্নতর রাজনীতি সর্বদাই চলতে থাকে, তাই আমরা এক মুহূর্তেও কেউ শান্তিতে থাকতে পারি না। রাজিমা যেরকম অপমানজনক কথা বলছেন, তাতে করে এই বিবাহের প্রথম থেকেই আমার মনটা তিক্ততায় ভরে যাচ্ছে। আর নয়, আর নয় মহানামা, এই প্রাসাদে রাজিমার অবস্থানটা ঠিক কি তা তাকে সুস্পষ্ট করে জানানো প্রয়োজন এখনই। ত্রিজটা, হ্যাঁ বলুন মাসুম। সংবাদ শুনেছ? শুভ সংবাদ। কি সংবাদ? দেবী জাহ্নবী মহানামার কক্ষে গিয়েছিলেন। কেন? কেন সে সমৃদ্ধিকে বিবাহ করতে চায় সে বিষয়ে জানতে। সে কি? এটা সুসংবাদ হলো কেমন করে? তার মানে এই বিবাহ ঘিরে এবং তাকে ঘিরে আমাদের উৎসাহ নিয়ে রাজিমার মনে সন্দেহ তৈরি হয়েছে। উনি বোঝার চেষ্টা করছেন যে এর পেছনে কোনো চক্রান্ত আছে কিনা। এই ঘটনা এটাই প্রমাণ করে মাসুমা যে রাজিমা ক্রমশই সতর্ক হয়ে উঠছেন, আর যেটা আমাদের পক্ষে মোটেও সুখকর নয়। নিশ্চয়ই এটা আমাদের পক্ষে অত্যন্ত অসম্মানজনক, কারণ এই বিবাহের প্রস্তাবটা তুমি দিয়েছিলে ত্রিজটা। এই বিবাহের প্রস্তাবের যথার্থতা নিয়ে সন্দেহ করা মানে তোমাকে সন্দেহ করা, আর আমরা তো অবশ্যই এর প্রতিবাদ করব। তবে ত্রিজটা, এটা তো আমাদের একটা চাল, প্রতিপক্ষকে ভুল চাল দিয়ে বিভ্রান্ত করা, যাতে সে তোমার উদ্দেশ্যের তল খুঁজে না পায়। আমি আপনার কথার অর্থ ঠিক বুঝতে পারছি না মাসুম। ত্রিজটা, মহানামার সাথে সমৃদ্ধির বিবাহ প্রস্তাব আমরা কেন দিয়েছিলাম? সে কি শুধুমাত্র সমৃদ্ধির মৃত্যু হবে এবং আমাদের পথের কাঁটা উৎখাত হবে বলে? না, আমাদের মহান উদ্দেশ্যের সামনে যারা বাধা হয়ে দাঁড়াবে এই ঘটনা এবং সমৃদ্ধির মৃত্যু তাদের দুর্বল করে দেবে বলে। দেখো ত্রিজটা, দেবী জাহ্নবী কিরকম অশান্ত হয়ে উঠেছেন, আর এটা আমাদের পক্ষে শুভ সংবাদ নয়। কিন্তু আমরা ওনাদের এটা বুঝতে দেব না, তাই তো? ঠিক তাই। আমরা জানতে চাইব এইরকম একটা শুভ পরিণয়ের মধ্যে উনি কেন একটা বিপদের গন্ধ পাচ্ছেন। আর এই ধারণা পোষণ করে উনি পরোক্ষে আমাকে অপমান করছেন। কেন করছেন তার জবাব তো ওনাকে দিতেই হবে। ঠিক তাই। তাহলে আর দেরি কেন মাসুম? চলুন যাওয়া যাক। রাজিমাকে বিপন্ন দেখার মতো সুযোগ বেশি তো হয় না আমাদের, কিন্তু একটা শঙ্কা মনকে বড় উদ্বিগ্ন করে দিচ্ছে। যে কি শঙ্কা?
মাসুমা, শেষ রক্ষা হবে তো? মহানামা আর সমৃদ্ধির বিবাহ শেষ পর্যন্ত হবে তো? খনা, এটা তুমি কি করছো? তোমার হাত পুড়ে যাবে খনা। রুকুমণি, শিখার উপরাংশে তো তাপ কেন? শিখার পাশে তো এত তাপ নেই। আমি জানি না। জানো, আমি যখন অনিন্দে দাঁড়িয়ে থাকি তখন মাঝে মাঝে দক্ষিণ বাতাসে সমুদ্রের জলে ছোঁয়া পাই। ঠিক তার পক্ষকালের মধ্যে বৃষ্টি হয়। বছরে অন্য সময় তা হয় না। এমনটা কেন হয় রুকুমণি? আমি জানি না খনা। আমি একজন সাধারণ নারী। এইসব প্রশ্নের উত্তর আমি কি করে দিই বলো? তুমি তো আচার্যদেবের আশ্রমে যাচ্ছ শিক্ষা গ্রহণের জন্যে। তুমি এই প্রশ্ন আচার্যদেবকেই করো। আমার বিশ্বাস উনি এই প্রশ্নের সঠিক উত্তর তোমায় দিতে পারবেন। সে তো অনেক দেরি, সেই পূর্ণিমা। আমি জানি আমাদের খনা শিক্ষা গ্রহণের জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে উঠেছে, কিন্তু তুমি কি জানো খনা, নারীরা সাধারণত পতিগৃহে যাওয়ার জন্য কিন্তু এরকম উদ্গ্রীব হয়ে ওঠে। নারীরাই কেন পতিগৃহে যায়? পুরুষ না কেন স্ত্রী গৃহে যায় না রুকুমণি? এসব তুমি কি বলছো খনা? এটাই তো আমাদের শাস্ত্রের বিধান। আমি শাস্ত্র পড়তে চাই। আচার্যদেব যে কেন শিক্ষা গ্রহণের সময় পিছিয়ে দিলেন? রাজকুমারীর দেখছি আর তর্স হয়েছে না। প্রণাম প্রণাম। আর বলবেন না, খনা প্রত্যেকটি মুহূর্ত গুনছে। মুহূর্ত না কোনো উপায় আছে রুকুমণি? আমার এসব প্রশ্নের উত্তর যে শুধু আচার্য দেবী দিতে পারবেন। তোমার এই জানার ইচ্ছে তোমাকে সকলের থেকে আলাদা করে তুলেছে খনা। সিংহলের ইতিহাসে প্রথম শিক্ষিত নারী হিসাবে তোমার নাম উজ্জ্বল জ্যোতিষ্কের মতন লেখা থাকবে। জানো, সিংহলের সমগ্র নারীরা তোমার এই জয় উজ্জীবিত হয়ে উঠেছে। তারা অনেকেই চাইছে তোমার মতো শিক্ষা গ্রহণ করতে। সেটাই তো স্বাভাবিক। শিক্ষা তো শুধু কার্যক্ষম করে তোলে না, শিক্ষা মানসিক বিকাশও ঘটায়। তাহলে কেন আমাদের শাস্ত্রে নারী শিক্ষা গ্রহণের বিধান নেই বলুন তো? শাস্ত্রে ভুল আছে রুকুমণি। চুপ করো খনা, এ কথা বলতে নেই, পাপ হয়। আর তুমি জানো না, নারীদের মধ্যে শিক্ষা গ্রহণের ইচ্ছা জাগায় সমগ্র পুরুষ নাগরিকরা বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছে। কেউ কেউ বলছে এ নাকি ঘোর অনাচার। সে কি? আচ্ছা রুকুমণি, এমনটা কেন হবে? তারা কেন চায় না যে নারীরাও শিক্ষা গ্রহণ করুক? আমার তো ঠিক জানা নেই খনা, তবে আমার মনে হয় এখন থেকে তোমাকে আরেকটু সাবধানে চলতে হবে। যখন তখন এভাবে প্রাসাদের বাইরে যাওয়া আর চলবে না তোমার। তবে একটা কথা ঠিক, সেদিন রাজসভায় যেভাবে অন্দরের নারীরা একত্রিত হয়ে সমর্থন জানিয়েছে, এ থেকে সাধারণ নারীরা বুঝতে পেরেছে একত্রিত হলে সব অসম্ভবই সম্ভব করা যায়। নারীদের একত্রিত হওয়া খুবই জরুরি। নারীরা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে হয়তো আমার মতন বিনা দোষে শাস্তি পাওয়া নারীদের সংখ্যা কিছুটা হলেও কমবে। খনা, খনা মা, তুমি তোমার নিজের লক্ষ্যে এগিয়ে যাও। তোমার পথে যত বাধা আসবে
আমাকে একবার দেখা করতেই হবে। রাজিমা, আপনি বোধহয় অকারণেই এই বিবাহ প্রস্তাব নিয়ে এতটা উত্তেজিত হচ্ছেন। চুপ করো, চুপ করো ত্রিজটা। তোমার কুটিল মন শুধু তোমাকে নয়, তোমার চারপাশটাকেও বিষাক্ত করে তুলেছে। সন্তান সুখ তুমি পাওনি, আর তোমার স্বামীও। সংযত হয়ে কথা বলার চেষ্টা করুন। আপনি আপনার সীমা অতিক্রম করছেন। এভাবে নিজেদের মধ্যে কেন বিবাদ করছো? দেবী জাহ্নবী, ভুলে যাবেন না আপনারা রাজবংশীয়া, তাই আপনাদের অবশ্যই সম্মানবোধ থাকা উচিত। একটা কথা আমি তাহলে আপনাকে স্পষ্ট করেই বলি, আমি যদি চাই তাহলে আমি কিন্তু আপনার প্রাসাদের এই নিরাপদ আশ্রয় কেড়ে নিতে পারি রাজিমা। ত্রিজটা, তুমি বোধহয় ভুলে গেছো যে এ প্রাসাদে আমি সম্মানে সবার থেকে বড়, উপতিষ্য সিংহলের রাজা, সে কথাটা ভুলেনি। তাই তুমি কি বলছো তা আমার মনে কোনো রেখাপাত করে না। না না দেবী জাহ্নবী, ত্রিজটা সে কথা বলতে চায়নি। ও বোধ করি আপনি কিন্তু এই সিংহলের কেউ নন। আপনি আমাদের প্রাসাদে রাজ অতিথি, সুতরাং নিজের সম্মানটা আপনি নিজের কাছে রাখুন। রাজিমা, আপনি মাসুমাকে এভাবে অপমান করতে পারেন না। অপমান তো করছি না, শুধু সীমা রেখাটা টেনে দিচ্ছি। কিসের সীমারেখা? ছোট থেকে আমার ভাই বঞ্চনার শিকার, লাঞ্ছনার শিকার। তাই তাকে বিবাহ দিয়ে আমি একটা সুখী বিবাহিত জীবন ও তাকে উপহার দিতে চেয়েছি। আরো একটা মিথ্যার আশ্রয় নিচ্ছ তুমি। তোমার উদ্দেশ্য যে এতটা সহজ নয় সেটা জানো তো, আমরা সকলে জানি। দেবী জাহ্নবী, আপনি কিন্তু অকারণে ত্রিজটা আর মহানামাকে অপমান করে চলেছেন। দেখুন, আপনার বঞ্ঝির সাথে মহানামার বিবাহ হলে দেবী গোদাবরী, আমার বঞ্ঝি সমৃদ্ধি, গুণবতী এবং সুন্দরী, সুতরাং আমরা এর থেকে আরো ভালো পাত্র আশা করি। বোধ করি আর বোধহয় আমাদের কোনো সংশয় নেই। তাই? বাহ ত্রিজটা, তোমাকে বলেছিলাম না সমৃদ্ধি এক মহান দেশের রাজকন্যা, তার অনেক গুণ। কিন্তু দেবী জাহ্নবী, একটা সন্দেহ তো থেকেই যাচ্ছে। সন্দেহ? হ্যাঁ দেবী জাহ্নবী, সন্দেহ। দেখুন, সমৃদ্ধির বিবাহের বয়স তো বহুদিন হলো অতিক্রান্ত হয়ে গেছে, তবুও ওর এতদিন বিবাহ হয়নি কেন? হয়তো ওর জন্মকুণ্ডলিতে এমন কোনো দোষ। দেবী গোদাবরী, এসব কি বলছেন কি আপনি? কেন? মাসুমা কি ভুল বলছেন বলে আপনার মনে হচ্ছে? বেশ তো, আপনি তাহলে সমৃদ্ধির জন্মকুণ্ডলী জ্যোতিষবীরকে জানিয়ে দিন। জ্যোতিষবীর গণনা করবেন, তাহলেই সবকিছু প্রমাণিত হয়ে যাবে। কিন্তু কিন্তু সমৃদ্ধি তো ভ্রমণ করতে এসেছে, জন্মকুণ্ডলী তো ওর কাছে নেই। আপনি শুধু ওর জন্ম তারিখ এবং সময়টা জেনে জানিয়ে দিন, জ্যোতিষবীর গণনা করে নেবেন। কিন্তু হ্যাঁ, ঠিক আছে, আমি একটু সমৃদ্ধির সঙ্গে কথা বলে তারপর তোমাকে জানাই।